আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক। এদিকে এখনও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি সরকার, রাশেদ খান বললেন। এরপর থাকছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন জানালেন আইনজীবী শিশির মনির। সর্বশেষ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছে, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ভালো ছিল, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে ব্যাপক আলোচনায় আসা রিকশা চালক সুজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভাইরাল এই রিকশা চালক ঢাকা ৮ আসন থেকে এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে ঢাকা ৮, পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মনও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। খোকন বর্তমানে চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন। আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিবির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম যারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের প্রতি রিকশা চালক সুজনের সেলুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা এবং সমর্থন লাভ করেন। এদিকে এখনও নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি সরকার, রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের দায়িত্ব ছিল নির্বাচনের পরিবেশ তৈরি করা, তবে এখনও তারা সেই বিষয়ে মনোযোগী হয়নি। একটি সেরা নির্বাচন উপহার দিতে যে সেরা পরিবেশ উপহার দিতে হয়, তা এই সরকার করতে পারেনি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন। সেখানে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছিল। রাশেদ খান বলেন, পুলিশ এখনও ঠিকমতো কাজ করছে না। সেক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষেই একমাত্র সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। সরকারের প্রতি সব দলের আহ্বান জানানো উচিত নির্বাচনের পরিবেশ তৈরির জন্য। নির্বাচন নিয়ে প্রতিযোগিতা থাকবে, তবে হিংসা থাকবে না। তিনি বলেন, জনগণের মধ্যে এক ধরনের সংশয় রয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আগের ডামি এমপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে এদের ইন্ধনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন বানচালের সুযোগ পাবে। আওয়ামী লীগ আরেকটি ১/১১ তৈরির পায়তারা করছে। বিচারের আগে আওয়ামী লীগের কোনো নেতাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, একইভাবে জাতীয় পার্টিকেও অংশ নিতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচার হবে আদালতে। আমরা অতীতেও আইন হাতে তুলে নেইনি। আওয়ামী লীগের যারা নিরীহ কর্মী, তাদের উপর গণ অভ্যুত্থানের শক্তি কোনো জুলুম করে নাই। তিনি আরও বলেন, আগে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এবং আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ না হলে পুলিশসহ কোনো সরকারি চাকরি পাওয়া যেত না। চাকরির ক্ষেত্রে একমাত্র মেধাকে প্রাধান্য দিতে হবে। রাশেদ খান বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার থাকলে তিনি ফ্যাসিস্ট হতে পারবেন না। যে ব্যবস্থায় তিনি ক্ষমতায় এসেছিলেন, সেই ব্যবস্থায় তিনি বিলোপ করেন। জনগণের সঙ্গে মুনাফিকি করা যায় না। এ দেশে ফ্যাসিস্ট হয়ে কেউ অতীতেও টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
সর্বশেষ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি, বাংলাদেশে তীব্র আলোড়ন। দিল্লি কি করবে এবার? ঢাকা আবারও তপ্ত রাজনৈতিক আলোচনায়। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে। এই ঘোষণা আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক, উত্তেজনা ও হাজারো প্রশ্ন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি জরুরি সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান। তার ভাষায়, দুজনেই সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের বাড়তি দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্বটি তাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এই বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা, তর্ক, গুজবের ঝড়। কেউ বলছেন ভারত কি এত দ্রুত সাড়া দেবে? কেউ বা প্রশ্ন তুলছেন এটি কি দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় তৈরি করবে? আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ যে বিচারের অপেক্ষায় আছে, ভারত যেন সেই চাহিদাকে সম্মান করে। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ ভারত প্রত্যাবর্তন চুক্তিতে ভারত বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য। তাই বাংলাদেশ সরকার এখন চুক্তির ধারাগুলি স্পষ্টভাবে উল্লেখ করে ভারতকে চিঠি দিচ্ছে। এতেই শেষ নয়, আসিফ নজরুল আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ভাবছে সরকার। তার ভাষায়, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো ধরনের আবেদন করা যায় কিনা আমরা খুব দ্রুত বসে তা নিয়ে সিদ্ধান্ত নেব। এই ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন, ভারত কি রাজনৈতিক জটিলতার মাঝেও দুই প্রভাবশালী নেত্রীকে ফেরত পাঠাবে? কারণ দীর্ঘদিন ধরেই দিল্লি ঢাকার কূটনৈতিক সমীকরণের বড় অংশ ছিল শেখ হাসিনাকে ঘিরে। ফলে ভারতের অবস্থান এখন আন্তর্জাতিক মহলেরও নজরে। ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন, যা ইস্যুটির গুরুত্বকে আরও স্পষ্ট করে। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই চিঠি দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় খুলতে পারে। কেউ কেউ মনে করছেন, ভারত যদি ফেরত না দেয় তাহলে বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অনেকে মনে করছেন, দায়িত্বশীল কশিনকপির দ্বার পড়তে পারে উভয় দেশেরই। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা নামটি যতটা বিতর্কিত, ততটাই প্রভাবশালী। ফলে তাকে ফেরত আনার ঘোষণাটি স্বাভাবিকভাবেই তৈরি করেছে প্রবল রাজনৈতিক উত্তেজনা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, দিল্লির দরজা কি এবার খুলবে, নাকি শুরু হবে নতুন এক কূটনৈতিক নাটকের অধ্যায়? সময়ের অপেক্ষা, জাতি তাকিয়ে আছে ভারত কি সিদ্ধান্ত দেয়।